সেপারেট মহিলাদের বাচ্চাদের কিভাবে আপনারা পাসপোর্ট আবেদন করবেন। তার কারণ একটি পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট আবেদন করতে গেলে কিন্তু প্যারেন্টস অর্থাৎ মা আর বাবার কিন্তু ডিটেলস প্রয়োজন হয়। কিন্তু কোনো মহিলা আছেন যাদের কিন্তু স্বামীর বাড়িতে আর থাকেন না, সেপারেট হয়ে গেছেন কিন্তু লিগালি সেপারেট হননি। সেই ক্ষেত্রে তার ছেলে বা মেয়ে তার মায়ের কাছে আছে, সেই বাচ্চার কিভাবে আপনারা পাসপোর্ট করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং মায়ের কী ডকুমেন্ট লাগবে, এভরিথিং আপনাদের কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। নর্মালি আপনারা যেমনভাবে পাসপোর্ট আবেদন করেন ওরকমভাবে পাসপোর্ট কিন্তু আবেদন করলে আপনাদের পাসপোর্টের রিজেকশান আসবে বা অবজেকশান আসবে এবং আপনাদের কিন্তু আরপিও ভিজিট করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো দয়া করে ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না, ভিডিও কিন্তু দেখবেন যে সেপারেট মহিলারা বা সেপারেট মা নেই বাবার কাছে আছে, সেই ক্ষেত্রে কীভাবে আপনাদের মাইনার পাসপোর্ট আবেদন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়াও এখন বর্তমান কিন্তু পাসপোর্টের যে আরপিও এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু খুবই টাফ বিষয়। আপনারা অনেক দিন ধরে 1 মাস 2 মাস 3 মাস ট্রাই করেই যাচ্ছেন কিন্তু আপনারা আরপিও বুক করতে পারছেন না। স্ক্রিনের যে নাম্বারটি আমি এখানে প্রোভাইড করেছি বা লিখেছি সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করলে আপনাদের কিন্তু আরপিও বুক করে দেওয়া হবে অল্প টাকার বিনিময়ে, ঠিক আছে। অর্থাৎ যারা আরপিও অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও তারা কিন্তু এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবে। বিভিন্ন জেলা থেকে কিন্তু কন্ট্যাক্ট করছে এই নাম্বারে এবং আমার প্রিভিয়াস যেসব ভিডিও আমি দিয়েছি আরপিও অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে সেখানে গিয়ে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস পড়তে পারেন আমি কতটা ট্রাস্টেবল পারসন আপনারা কিন্তু সেখানে দেখতে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা কি করবেন, ভারতবর্ষের যে পাসপোর্ট দপ্তর অর্থাৎ পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারবেন। এখান থেকে যে অপশানটা আপনারা বেছে নিতে হবে সেটি হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন। যদি অলরেডি আপনাদের রেজিস্ট্রেশন করা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এক্সিস্টিং ইউজার লগইনে গিয়ে আপনারা কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারেন। আর যারা ইতিমধ্যে কিন্তু কোনো রকম আবেদন করেননি, নতুন আবেদন করবেন, তারা কিন্তু অতি অবশ্যই এখানে যে অপশানটি আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু নতুন ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের একাধিক কিছু লিখতে হবে আর কি। তো সেখানে কি কি লিখতে হবে আমি কিন্তু স্পষ্ট এই ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা কিন্তু একটু লং হবে, তার কারণ আমি রেজিস্ট্রেশনও দেখাবো, ফর্ম ফিল আপও দেখাবো, তাছাড়াও কিন্তু অ্যানেক্সার সি কিন্তু ফিল আপ করতে হবে সেটাও কিন্তু দেখাবো। তো সবার প্রথমে যে পাসপোর্ট অফিস যেটা লেখা আছে এটাই কিন্তু তো আপনাদের সিলেক্ট করা থাকবে। এখান থেকে কিন্তু আপনাদের পাসপোর্ট অফিস কোনটা আছে আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের পাসপোর্ট অফিস। আমার যেহেতু কলকাতা, আমি কলকাতা সিলেক্ট করে নিলাম। তারপরে কিন্তু এখানে গিভেন নেম, তো যেহেতু মাইনার পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু সেই মাইনারের নাম এখানে দেবেন না, এখানে কিন্তু বাড়ির যে কোনো একটি অ্যাডাল্ট ব্যক্তির কিন্তু নাম এখানে দেবেন, তার সারনেমটাকে এখানে দেবেন। যদি তার সারনেম মিডল নেম এবং ফার্স্ট নেম মিডল নেম সারনেম তিনটে থাকে তাহলে উপরের যে ঘরটা আছে এই ঘরে কিন্তু ফার্স্ট নেম মিডল নেম দুটো লিখবেন এবং তারপরের ঘরে কিন্তু সারনেমটা লিখবেন। এটি কিন্তু ম্যান্ডেটরি, এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপরে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন, 18 বছরের উপরে ডেট অফ বার্থ বসাবেন এবং অতি অবশ্যই কিন্তু মনে রাখবেন এই যে ডেট অফ বার্থটা কিন্তু মনে রাখতে হবে। যদি কোনো সময় আপনারা পাসপোর্ট এই যে আইডির যে আইডি পাসওয়ার্ডটা রিসেট করতে যান তাহলে কিন্তু এই ডেট অফ বার্থটা প্রয়োজন হবে, আপনারা কিন্তু মনে রাখবেন। তারপরে কিন্তু একটি বৈধ ইমেল আইডি এখানে ইনপুট করবেন এবং ওই ইমেল আইডি যদি আপনি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে ইয়েস অপশানে টিক করবেন। তারপরে কিন্তু ওই ইমেল আইডিটা কিন্তু এই জায়গাটায় চলে আসবে। তারপরে কিন্তু আপনাদের এই যে ঘরটায় কিন্তু একটি পাসওয়ার্ড সেট করবেন। প্রথম একটি বড় হাতের কোনো কিছু সংখ্যা দেবেন, তারপরে কিন্তু আপনারা সব ছোটো হাতের দেবেন, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন, তারপরে আপনাদের ইচ্ছা মতো কিন্তু
নাম্বার আপনারা বসাবেন এবং তারপরে সেই একই কনফার্ম পাসওয়ার্ড কিন্তু একই দেবেন। তারপরে হিন্ট কোশ্চেন, এই জায়গাটা কিন্তু একটু মনে রাখার দরকার। এই যে হিন্ট কোশ্চেন আছে, এই হিন্ট কোশ্চেনটা কিন্তু আপনারা মনে রাখবেন, এটি দিয়ে কিন্তু আপনাদের পাসপোর্ট রিসেট করতে হবে। তো আপনারা হিন্ট কোশ্চেনের মধ্যে বিভিন্ন রকম আছে, যেমন বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার, ফেভারিট ফুড, ফেভারিট ফার্স্ট স্কুল। তো আপনারা যেটি দিতে চান সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন এবং তার অ্যান্সারটা কিন্তু এখানে বড় হাতে লিখে দেবেন বা ক্যাপিটাল লেটারে কিন্তু লিখে দেবেন। তারপরে কিন্তু এই যে ক্যাপচার কোডটি আছে, ক্যাপচার কোডটি এখানে ফিল করবেন। ফিল করার পরে কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন অপশানটি আছে, রেজিস্ট্রেশন অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনি যে ইমেল আইডিটা ওখানে বসিয়েছিলেন সেই ইমেল আইডিতে কিন্তু একটি রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটি মেসেজ যাবে পাসপোর্ট দপ্তরের তরফ থেকে। তো সেই মেসেজটা কিন্তু আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে কিছু লেখা থাকবে এবং নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু একটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কটা কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন উইন্ডো ওপেন হবে এবং সেখানে কিন্তু আপনাদের যে ইমেল আইডিটা আপনি বসিয়েছিলেন সেই ইমেল আইডিটা কিন্তু এখানে বসাবেন। বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সেই অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভ সাকসেসফুল। যতক্ষণ না পর্যন্ত ওই লিঙ্কে ক্লিক করে আপনি ইমেল আইডিটা বসিয়ে সাবমিট করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি যে আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করলেন সেটি কিন্তু কোনো রকম কাজ দেবে না এবং যে লিঙ্কটি আপনার ইমেলের মাধ্যমে এসেছে সেই লিঙ্কের কিন্তু বৈধতা থাকবে 2 ঘন্টা, তার মধ্যে কিন্তু আপনাদের কাজটা করতে হবে। তারপরে আবারও কী করবেন, আবারও কিন্তু আপনি এক্সিস্টিং লগইন আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। প্রথমে কিন্তু আপনাদের এরকম একটি ঘর দেবে যেখানে কিন্তু আপনাদের যে ইমেল আইডি বা ইউজার আইডিটা তৈরি করেছেন সেটি কিন্তু লিখতে হবে। লিখে কিন্তু আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরপরই কিন্তু আপনাদের আবারও এই যে পাসওয়ার্ড লেখার ঘরটা দেবে এবং এই ক্যাপচার কোডটি দেবে এবং এই ঘরটা দেবে। তো আপনারা কিন্তু যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে সুন্দরভাবে বসাবেন। বসাবার পরে কিন্তু লগ ইন অপশানে ক্লিক করবেন। তারপরে পুরোপুরিভাবে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যেই ইউজার আইডিটা দেখানো হবে। তো এখান থেকে একটি অপশান আপনারা কিন্তু চুজ করে নেবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু পাসপোর্ট। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের এরকম থাকবে। তো এখানে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের রাজ্যের নামটা দিয়ে দেবেন এবং আপনাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু দিয়ে দেবেন। কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের কিছু কলম চাওয়া হয়, মানে কিছু তথ্য চাওয়া হয়েছে যেমন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, তারপরে কি টাইপ, নর্মাল না তৎকাল। তো আমি যেহেতু নর্মাল করেছি, তারপরে কত পেজের নেবেন, 36 না 60, আমি কিন্তু 36 নিয়েছি। তারপরে কিন্তু আমি নেক্সট অপশানে সেটাতে কিন্তু ক্লিক করেছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের যেই মাইনার বা সেই বাচ্চার কিন্তু নাম এখানে বসাবেন। যদি ফার্স্ট নেম মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু একই ঘরে বসাবেন, আর লাস্ট নেমটা কিন্তু এই ঘরে বসাবেন। আর যদি শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম থেকে থাকে তাহলে প্রথম ঘরে ফার্স্ট নেম, লাস্ট ঘরে এবং সারনেমের জায়গায় কিন্তু সারনেমটা লিখবেন। ছেলে না মেয়ে সেটি কিন্তু আমরা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি তার নাম অন্য কোনো নাম আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো। যদি নাম চেঞ্জ করতে চান তাহলে ইয়েস, না হলে নো। তারপর নিচের দিকে আসবেন, তার জন্ম তারিখ অবশ্যই কিন্তু বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু জন্ম তারিখটা দেবেন যেহেতু মাইনার পাসপোর্ট অ্যাপ্লাই করছেন। তারপরে কিন্তু এখান থেকে আপনাদের পরেরটা আছে ইজ ইওর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে কিন্তু নো করবেন। তারপরে কিন্তু কোথায় আপনার জন্মগ্রহণ করেছেন সেই বাচ্চা বা মাইনার, সেই যার পাসপোর্টটা অ্যাপ্লাই করছেন, কিন্তু তার অবশ্যই বার্থ সার্টিফিকেটের একটি জায়গা আছে যেখানে প্লেস অফ বার্থ লেখা আছে। সেই জায়গার যদি হসপিটালে হয়ে থাকে হসপিটালের নামটা এখানে দেবেন এবং ওই হসপিটালটা কোন রাজ্যে অবস্থিত সেই রাজ্যটি এখানে সিলেক্ট করে নেবেন এবং কোন ডিস্ট্রিক্টে সেটি সিলেক্ট করে নেবেন এবং এখানে কিন্তু অবশ্যই সিঙ্গেলটা সিলেক্ট করবেন। তারপরে কিন্তু সিটিজেনশিপ অফ ইন্ডিয়া অবশ্যই অটোমেটিক্যালি কিন্তু এখানে বার্থ লেখা থাকবে। তারপরে যদি প্যান কার্ড অবশ্যই নেই, ভোটার কার্ড নেই, দেওয়ার দরকার নেই এবং এমপ্লয়মেন্ট টাইপ যদি বাচ্চার লেখাপড়া করে থাকে তাহলে স্টুডেন্ট দেবেন, আর যদি না করে থাকে এখনও স্কুলে যায়নি তাহলে কিন্তু আদার অপশানে টিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু বাবার কেউ একজন কি সরকারি সার্ভেন্ট আছে কি না, যদি থাকে নো করবে, ইয়েস করবেন, নাহলে নো করবেন, কিন্তু বেসিক্যালি কিন্তু নোই হয়। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, যেহেতু বাচ্চা এখনও পড়ে না
সেক্ষেত্রে কিন্তু এখানে একটি অপশান আছে 7 পাস অর লেস, ঠিক আছে, এটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। এর ঊর্ধ্বে কিন্তু 8 9 অ্যাবভ, এখানে তারপরে আপনারা কিন্তু গ্রাজুয়েট অ্যাবভ এরকম কিন্তু লেখা আছে। তো সর্বনিম্ন কিন্তু এটা আছে, এটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন এবং এখানে সেটা সিলেক্ট করার পরই কিন্তু এখানে নন ইসিআর ক্যাটাগরি নো হয়ে যাবে। যদি আপনি মাধ্যমিকের ওপরে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি ইয়েস হয়ে যাবে নন ইসিআর ক্যাটাগরি। তারপরে এখানে ভিজিবল মার্ক আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা দেবেন। যদি কি না বাচ্চার আধার কার্ড নাম্বার না থেকে থাকে, ধরুন বাচ্চার এখন আধার কার্ড হয়নি, সেক্ষেত্রে কী করবেন, এখানে আধার কার্ড নাম্বার না দিলে কিন্তু এই পেজটা আগে যাবে না বা প্রসেসিং হবে না। সেক্ষেত্রে এখানে মায়ের যে প্যারেন্টসের কাছে থাকে বর্তমানে, সেই প্যারেন্টসের আধার কার্ডটা কিন্তু এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। এটি কিন্তু আমি যে পাসপোর্ট দপ্তরের আধিকারিকের কাছ থেকে শুনেই বলছি, ঠিক আছে। অবশ্যই কিন্তু যদি থাকে বাচ্চার আধার কার্ড তাহলে কিন্তু এখানে দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু যদি মায়ের কাছে থাকে বাচ্চা তাহলে মায়েরটা দেবেন, না হলে বাবারটা দেবেন। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়তেও পারেন। তারপরে কিন্তু আই এগ্রিতে ক্লিক করে ইয়েস করবেন, তারপরে এখানে সেভ করে নেবেন। পরবর্তীতে যাতে আবার দ্বিতীয়বার না লিখতে হয়, এবং তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশানটা ওপেন হবে এবং এখানে কিন্তু একটি এআরএন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার জেনারেট হবে। যে রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনি নোট ডাউন করবেন, বা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটি কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু মাদার এবং ফাদারের ডিটেলস এখানে বসাতে বলছে। তো প্রথমে আছে ফাদার্স অবলিক গার্জেন, লিগাল গার্জেন গিভেন ফার্স্ট নেম প্লাস মিডিল নেম। যদি ওই মাইনার বাচ্চা মায়ের কাছে থাকে এবং মা যদি মনে করে যে বাবার নাম বসাবে না, তাহলে কিন্তু আপনারা এটা স্কিপ করতে পারেন। আর যদি মনে করে যে ওই বাচ্চা যদি বাবার কাছে থাকে এবং মায়ের নাম বসাবে না, তাহলে কিন্তু এই জায়গাটা স্কিপ করতে পারেন। তো যেহেতু আমি যে কেসটি করছি সেটি হলো মায়ের নাম বসাবে, মায়ের কাছে বাচ্চাটা আছে, বাবার নাম বসাবে না, সেক্ষেত্রে কিন্তু বাবার নাম আর বাবার সারনেম কিন্তু আমি স্কিপ করেছি, লিখেনি কিছু, কিন্তু মায়ের নাম এখানে কিন্তু লিখে দিয়েছি, মায়ের সারনেম কিন্তু এখানে লিখে দিয়েছি, এবং লিগ্যাল গার্জিয়ান কিন্তু ওই মাই, সেক্ষেত্রে মায়ের নাম আবারও লিখেছি, সারনেম কিন্তু আবারও লিখেছি। এইবার এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন হলো, এই যে মাইনার বাচ্চার পাসপোর্ট তৈরি করতে গেলে একই সাথে মা কিংবা বাবার যে কোনো একজনের এক্সিস্টিং পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে তার নাম্বার দিতে হবে। যদি না থেকে থাকে তাহলে বাচ্চার সাথে সাথে মায়েরও কিন্তু আপনার পাসপোর্ট বা বাবারও কিন্তু পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে। এটি কিন্তু না করলে আপনারা কিন্তু পাসপোর্ট, এই মাইনার পাসপোর্টটা অ্যাপ্লাই করতে পারবেন না। যে ক্ষেত্রে আমি যে ব্যক্তির অ্যাপ্লাই করছি সেই ব্যক্তির মা, যে মাইনার বাচ্চা তার মা কিন্তু অলরেডি পাসপোর্টটা অ্যাপ্লাই করেছে এবং তার পাসপোর্টটা কিন্তু অন প্রসেসিং আছে, সেক্ষেত্রে আমি ফাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মাদার অবলিক লিগাল গার্জিয়ান ফাইল অবলিক পাসপোর্ট নাম্বার। হয় ফাইল নাম্বার দিন, না হলে পাসপোর্ট নাম্বার দিন। যদি এক্সিস্টিং কাস্টমার হয়ে থাকে তাহলে কিন্তু পাসপোর্ট নাম্বার দেবেন, আর যদি অন প্রসেসিং থেকে থাকে পাসপোর্টটি তাহলে কিন্তু ফাইল নাম্বারটা এখানে দেবেন। এবং নিচের যে অপশানটি লেখা আছে মাদার অবলিক লিগাল গার্জিয়ান ন্যাশনালিটি ইজ ইফ নট ইন্ডিয়া। যদি মায়ের ন্যাশনালিটি ইন্ডিয়া না হয়ে থাকে তাহলে যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটিটা কিন্তু এখানে লিখে দেবেন। যেহেতু যে মাইনার ব্যক্তির আমি অ্যাপ্লাই করছি বা মাইনার বাচ্চার অ্যাপ্লাই করছি তার মা ইন্ডিয়ান, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কিছু লিখছি না। এবং তাহলে মনে রাখবেন অতি অবশ্যই কিন্তু এই মাইনার বাচ্চার পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে কিন্তু বাবা কিংবা মায়ের যে কোনো একজনের কিন্তু ফাইল নাম্বার বা এক্সিস্টিং পাসপোর্ট নাম্বার এখানে বসাতে হবে। এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনারা ক্লিয়ার। তারপরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে সেভ মাই ডিটেলস ক্লিক করবেন, তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রথমে লেখা আছে। কি লেখা আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ইজ ইওর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া। আপনার কি বর্তমান ঠিকানা ইন্ডিয়ার বাইরে? যদি হয়ে থাকে তাহলে ইয়েস, না হলে কিন্তু নো। যেহেতু আমি এখানে ইন্ডিয়ার বাইরে নয় তাহলে নো করেছি। তারপরে কিন্তু হাউস নাম, এই জায়গাটায় যেটা লিখবেন সেটি কিন্তু পাসপোর্টে প্রিন্ট আউট হয়ে আসবে, এটি কিন্তু মনে রাখবেন। তো এখানে আপনারা ভিলেজ হাইপেন ভিলেজের নাম, কমা পোস্ট হাইপেন পোস্টের নাম, পিএস হাইপেন পিএসের নাম লিখে দেবেন। তারপরে কিন্তু এখানে
ভিলেজ, টাউন, সিটির নামটা কিন্তু লিখে দেবেন, এখানে কিন্তু স্টেটটা লিখে দেবেন, এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, এখানে কিন্তু পুলিশ স্টেশনটা লিখে দেবেন, এখানে কিন্তু পিনকোড নাম্বারটা লিখবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বারটি লিখবেন, যদি ইমেল আইডি এখানে কিন্তু অবশ্যই লিখে দেবেন। এবার বলি এই জায়গাটায় কোন অ্যাড্রেসটা দেবেন। যেহেতু ওই মা আর তার স্বামীর কাছে যাবে না, সেপারেশন চাইছেন, লিগ্যালভাবে সেপারেশন কিন্তু নেননি, কিন্তু বর্তমান ওই মা তার বাবার বাড়িতে থাকছেন, সেই বাবার বাড়ির ঠিকানা কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। এটি কিন্তু মাথায় রাখবেন। যদি স্বামীর বাড়ির ঠিকানা দেন তাহলে কিন্তু স্বামীর বাড়ির যেখানে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু আপনার ভেরিফিকেশান হবে, এটি কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবেন। এবং তারপরে কিন্তু এখানে লেখা থাকবে যে ইজ পারমানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, তো এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন, যদি থেকে থাকে তাহলে কিন্তু ইজ ইউর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা হিসাবে, তো সেটি কিন্তু ইয়েস করবেন। তারপরে কিন্তু এখান থেকে আপনারা সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু এমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য বলা হচ্ছে। তো এখানে কিন্তু ওই মাইনার বাচ্চা ছাড়া তার এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে যার নাম দেবেন তার নাম এবং পুরো ঠিকানাটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবেন, তার মোবাইল নাম্বারটি বসাবেন এবং সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন, তারপরে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করা হয়ে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হচ্ছে, এটা কিন্তু অটোমেটিক্যালি নই থাকবে যে হ্যাভ ইউ এভার হোল্ড এনি আইডেন্টি সার্টিফিকেট, এটি কিন্তু নই থাকবে। তারপরে কিন্তু বলা হয়েছে ডিটেলস অফ রিভিউ কারেন্ট ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট, যদি থেকে থাকে তাহলে ডিটেলস অ্যাভেলেবেল করবেন, না থেকে থাকে কিন্তু নো করবেন, তো এটি কিন্তু আলটিমেটলি নোই হয়। তারপরে কিন্তু এখানে বলা হচ্ছে যে হ্যাভ ইউ ইভেন অ্যাপ্লাই পাসপোর্ট বাট নট ইস্যু, এমন কোনো হয়েছে যে আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন কিন্তু ইস্যু হয়নি ওই মাইনরের নামে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নই করবেন। এবং সব কিছু যদি নই থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, এগুলো কিন্তু সবই নো হবে এবং সেভ মাই ডিটেলস ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু ওই মাইনার পাসপোর্টের যে পাসপোর্টটা তৈরি হয়ে আসবে সে তার দেখতে কেমন হবে তার কিন্তু এক কপি এখানে ডেমো হিসেবে দেখিয়ে দেওয়া হবে, আপনারা কিন্তু দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকার পরে নিচের দিকে এসে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু সেলফ ডিক্লারেশনের জন্য বলা হচ্ছে। তো এখানে আপনারা প্রথমে আছে যে প্রুফ অফ বার্থ, তো বার্থ প্রুফের জন্য কিন্তু অন্য কোনো ডকুমেন্টস চলবে না, যেহেতু মাইনার এখানে কিন্তু বার্থ সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তো এই লিস্টে আপনারা যখন ক্লিক করবেন তখন কিন্তু একটি অপশান পেয়ে যাবেন বার্থ সার্টিফিকেট, দ্বিতীয় অপশানটা সেটি কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপরে কিন্তু আছে প্রুফ অফ অ্যাড্রেস, তো প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি যদি মনে করেন যে ওই মাইনার পার্সন বা মাইনার যে ছেলে বা মেয়ের বা বাচ্চার আধার কার্ড আছে তাহলে কিন্তু আধার কার্ডটা এখানে সিলেক্ট করবেন, যদি না থাকে তাহলে কিন্তু মায়ের যে আধার কার্ড সেটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলেছিলাম যে অ্যানেক্সার সি, তো এই অ্যানেক্সার সি, অ্যানেক্সার ডি, অ্যানেক্সার আই এগুলো কী জন্য প্রযোজ্য, একাধিক বিষয়ে কিন্তু প্রযোজ্য। যেমন অ্যানেক্সার সি, যে যদি কোনো প্যারেন্টস আলাদা এবং একজন প্যারেন্টস তার জন্য তার বাচ্চার পাসপোর্টের জন্য অনুমতি দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার সি, আর যদি দুজনে প্যারেন্টসই অনুমতি দিচ্ছে কিন্তু প্যারেন্টস আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু অ্যানেক্সার ডি। তো যে ক্ষেত্রে আমি এই যে পাসপোর্টটা অ্যাপ্লাই করছি তার কিন্তু মায়ের কাছে মেয়েটা থাকে এবং তার বাবার অনুমতি এখন নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু মায়ের অনুমতিতে পাসপোর্টটা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার সি ফিল আপ করতে হবে। তো অ্যানেক্সার সিটটা কিন্তু আগের থেকে আপনারা ডাউনলোড করবেন বা এখানে কিন্তু ক্লিক করলে অ্যানেক্সার সিটটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে অ্যানেক্সার সিটে ক্লিক করার পরে আপনারা কিন্তু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে কিন্তু এখানে প্লেসটা লিখে দেবেন এবং গ্রামের নামটা, তারপরে কিন্তু ডেটটা যে ডেটে অ্যাপ্লাই করছে সেই ডেটটা অটোমেটিক্যালি উঠে যাবে। এখানে কিন্তু আই এগ্রিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করবেন। তারপরে সেভ মাই ডিটেলসে ক্লিক করার সঙ্গে হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ক্লিক করে নেবেন। তারপরে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন তার প্রিভিউটা কিন্তু আপনাদের স্পষ্ট দেখিয়ে দেবে। যদি কোনো ভুলভাল থাকে তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন, না হলে কিন্তু আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন প্রিন্ট বলে, প্রিন্ট অপশানে গিয়ে কিন্তু পেজটা প্রিন্ট আউট বা পিডিএফে সেভ করে নেবেন, তারপরে কিন্তু ক্লোজ করে দেবেন। তারপরে কিন্তু আপনাদের আবারও এই পেজে নিয়ে চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা সাবমিট ফর্মে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের পেমেন্টের জন্য বলা হচ্ছে। তো এখানে কিন্তু
পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু আপনাদের পেমেন্টের মোডের জন্য কোন মোডে আপনি দেবেন, কোন মোডে, এখানে কিন্তু আপনারা এই যে গোলে কিন্তু আপনারা টিক করবেন যে আপনি SBI ব্যাংকের থেকে দেবেন, তো এখানে কিন্তু নেক্সট করবেন। তারপরে যে মাইনর ব্যক্তিতে আপনি পাসপোর্টটা আবেদন করছেন, সেই মাইনর ব্যক্তির টোটাল ডিটেলসটা কিন্তু এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা নেক্সট করবেন। তারপরে কিন্তু এই পেজটা চলে আসবে এবং এখানে কিন্তু সবার প্রথমে ইয়ারের নাম্বারটা শো করবে, এখানে লোকেশন, কোন লোকেশানে আপনি পুলিশ ভেরিফিকেশানটা নেবেন, তো এখান থেকে আপনারা কী করবেন, বা সরি পিএসকে মানে কোন পুলিশ কোন মানে জায়গায় আপনি পাসপোর্টে আঞ্চলিক পাসপোর্ট দপ্তরে যাবেন, তো আপনার নিকটবর্তী, তো লোকেশন অনুযায়ী কিন্তু দেওয়া আছে। আপনারা কিন্তু এই তীরে যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু নিকটবর্তী যে পোস্ট অফিস, ইন্ডিয়ান পোস্ট অফিসেও হয়ে থাকে বা আলাদা পিএসকেও হয়ে থাকে, তো আপনারা কিন্তু সেই জায়গাটা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তার অ্যাড্রেসটা কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে এবং এই ক্যাপচার কোডটি এইখানে ফিল করবেন, করে কিন্তু নেক্সট করবেন। অবশ্যই মনে রাখবেন এইটা কিন্তু আপনাদের যে জায়গায় আপনি লাইভ ফটো তুলতে যাবেন ওই মাইনার বাচ্চার, সেই জায়গার কিন্তু অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু ধরুন আমার বাড়ি কাটিহাটে, কিন্তু আমার নিকটবর্তী যে পিএসকে আছে বা পাসপোর্ট সেবা কেন্দ্র সেটি কিন্তু বসিরহাটে, তো আমি কিন্তু সেই পিএসকে বসিরহাট কিন্তু সিলেক্ট করেছি। তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু টোটাল ডিটেলস লেখা থাকবে এবং কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে। এবং আমি দেখিয়ে দিচ্ছি যে কত টাকা আপনার ফিস পেমেন্টটা করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু 900 টাকা, টোটালে কিন্তু 1000 টাকা আফটার রিবেট অফ 100, ঠিক আছে। প্রথমে কিন্তু আপনার 900 টাকা কাটবে এবং পরে কিন্তু 100 টাকা 400 আছে, তো সেক্ষেত্রে কিন্তু টোটাল ফি 1000 টাকা লেখাই আছে। এবং এখান থেকে আপনি যদি মানে পাসপোর্ট সেবা কেন্দ্রের বা যে পিএসকে আছে সেই পিএসকের অ্যাভেলেবেল ডেট আছে 13/6/2024, এর আগে নেই, এর পিছিয়ে নিতে পারবেন। যেহেতু আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্যক্তির কিন্তু নিয়েছি, ডেটটা নিয়েছি 20/6/2024, কিন্তু অ্যাভেলেবেল আছে 13/6 থেকে, ঠিক আছে। তো 20/6-তে নিয়ে কিন্তু যে ডেটে আপনি নেবেন সেই ডেটটা সিলেক্ট করে কিন্তু পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, এখানে আই আন্ডারস্ট্যান্ড করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, একাধিক মেথড আছে, যে মেথডে আপনি টাকাটা দিতে চান, তো এখানে কিন্তু আমি ইউপিআই সিলেক্ট করে নিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছেন এরকম একটি মানে 900 টাকার একটি কিউআর কোড জেনারেট হবে। যদি আপনি ইউপিআই মাধ্যমে দেন ইউপিআই দিতে পারেন, যদি কিউআর কোড জেনারেট করতে চান তাহলে কিন্তু এরকম কিউআর কোড জেনারেট হবে। এই কিউআর কোডটা কিন্তু স্ক্রিনশট মেরে আপনারা ফোনপে, গুগল পে বা পেটিএমের মাধ্যমে যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনি এই যে কিউআর কোডটা কিন্তু স্ক্যান করে টাকাটা কিন্তু পেমেন্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাকাটা পেমেন্ট করে দিয়েছি 900 টাকা, এবং তারপরে কিন্তু ওই পেজে চলে আসবেন। আসার পরে কিন্তু এখানে একটি অপশান, একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে ইওর ট্রানজ্যাকশন স্ট্যাটাস ইজ সাকসেসফুল লেখা দেখাবে, এখানে ওকে অপশানে ক্লিক করবেন। কিন্তু টোটাল ডিটেলসটা এখানে শো করবে এবং এখান থেকে কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টটা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে গেট অ্যাপয়েন্টমেন্ট SMS, এখানে কিন্তু ক্লিক করবেন, আপনারা কিন্তু SMS অ্যালার্ট দেওয়া হবে। তারপরে কিন্তু এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্টে ক্লিক করবেন, করে কিন্তু প্রিন্ট করে নেবেন। অর্থাৎ এরকম কিন্তু এটা কিন্তু আপনাদের প্রিন্ট আউট করতে হবে, এটা কিন্তু মেন কাগজ, এটাতে কিন্তু স্লটের কাগজ। তো এই জায়গাটায় যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যেতে হবে এবং এখানে কিন্তু সিকোয়েন্স নাম্বার, ব্যাচ নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, কত তারিখে এখানে কিন্তু দেওয়াও আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে যাবেন। তারপরে কিন্তু আপনাদের যে এখানে কিন্তু সেভ অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশান আছে, সেটাতে কিন্তু ক্লিক করবেন। করার পরে কিন্তু এখানে এই অপশানটা ক্লিক করলে আপনাদের টোটাল এই অপশানটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রথম যে অ্যাপ্লিক্যান্ট অপশানটি আছে এই অপশানে গিয়ে আপনারা কিন্তু প্রিন্ট সাবমিট ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। তারপরে কিন্তু আপনারা এই অপশানে চলে আসবেন। এই অপশানে চলে আসার পরে কিন্তু পেমেন্ট রিসিপ্টটা আপনারা প্রিন্ট আউট করে নেবেন। সমস্ত কিছু আপনাদের কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করলেন, স্লটের কাগজ প্রিন্ট আউট করলেন এবং পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট আউট করলেন, সব কিছু সঙ্গে কিন্তু এই অ্যানেক্সার সি এটি কিন্তু প্রিন্ট আউট করে এটি কিন্তু ফিল করবেন, ঠিক আছে। এটি কিন্তু ফিল করে আপনারা কিন্তু নিয়ে যেতে হবে নিকটবর্তী যে পিএসকে, সেখানে কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে, তারা কিন্তু এটা জমা নেবে, ঠিক আছে। তো এটা কীভাবে ফিল করবেন, এটা কিন্তু আপনারা স্পষ্ট দেখলে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ফিল করবেন। তাছাড়াও যদি আপনারা বুঝতে না পারেন, আমি পার্টিকুলার একটি ভিডিও এই অ্যানেক্সার সি সম্পর্কে আমি দিয়ে দেবো, সেটাতে রেখে কিন্তু আপনারা ফিল করবেন। এবং আবারও বলছি কিন্তু এটা এই যে মাইনার পাসপোর্ট, যেটা বাবা এবং মা আলাদা থাকে এবং মায়ের কাছে বা বাবার কাছে যে কোনো এক ব্যক্তির কাছে আর মানে যে মাইনর থাকে তার পাসপোর্ট আবেদন করছেন, তার জন্য কিন্তু এই যে অ্যানেক্সার সি এটা কিন্তু বাধ্যতামূলক ম্যান্ডেটরি দিতেই হবে,
ঠিক আছে, অর্থাৎ অন্যান্য কাগজপত্রের সঙ্গে কিন্তু এটাও আপনারা অতি অবশ্যই দেবেন। তো এই ছিল মাইনর পাসপোর্ট, যেটা বাবা মায়ের সেপারেশনের পরে কিন্তু মাইনর পাসপোর্ট কীভাবে আপনারা আবেদন করবেন তার ফুল প্রসেস। এই প্রসেসে কিন্তু আবেদন করলে আপনাদের কোনো রকম অবজেকশন আসবে না পাসপোর্ট ফাইলে, এবং আপনারা কিন্তু পাসপোর্টটা নির্দিষ্ট 1 মাস বা 22 দিনের মধ্যে কিন্তু বাড়িতে চলে আসবে। তাছাড়াও যদি আপনারা সঠিকভাবে আবেদন করতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। যদি পেমেন্টের বিষয়টা আপনাদের কাছে আসে যে পেমেন্টটা কিভাবে দেব, তো আমি যে কিউআর কোড ভিডিওতে দেখিয়েছি, যে কিউআর কোড জেনারেট করেছি আপনাদের নির্দিষ্ট মাইনরের নামে, সেই কিউআর কোড জেনারেট করে আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেমেন্ট করবেন এবং অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে আমার চার্জটা আমার ফোনপেতে মানে ক্রেডিট করে দিলে আমি হয়ে গেল। ঠিক আছে, তো যে পাসপোর্টটা আমি এখন মাইনররা আবেদন করছি এনার কিন্তু বাড়ি বর্ধমানে, ঠিক আছে, কিন্তু আমার বাড়িতে কিন্তু বারাসাতে, সেক্ষেত্রে কিন্তু এনার একই সিস্টেমে কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে। এবং তাছাড়াও যদি আপনারা পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না, অনেক দিন ধরে চেষ্টা করছেন তবুও পাচ্ছেন না, এই নাম্বারে যোগাযোগ করবেন। অতি অবশ্যই কিন্তু আপনাদের মানে দায়িত্ব সহকারে যেদিন বলবো সেই দিনে কিন্তু আপনাদের পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টটা করিয়ে দেওয়া হবে, এবং পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু কিছু অল্প পয়সা ধার্য মানে চার্জ করবো, সেটি কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।